বহির্জাত প্রক্রিয়ার যে তিনটে কাজ দেখলাম, একটা ছিল নদী, একটা হিমবাহ, আর একটা পড়তে হবে বায়ুর কাজ। তার মধ্যে নদী আমরা অলরেডি পড়ে নিয়েছি, আজকে শুরু করব হিমবাহ। হিমবাহটা দেখো, যখন এটা হচ্ছে একটা পর্বত, ঠিক আছে, পর্বতে যে বরফগুলো যে জমে থাকে, ঠিক আছে, এই বরফগুলো কিন্তু নিচের দিকে নামতে থাকে, এক জায়গায় থাকে না, নিচের দিকে ক্রমাগত নিচের দিকে নামতে থাকে। এই যে এই বরফের যে মানে চলনশীলতা, যে বরফ যে চলছে, চলমান বরফের স্তূপকে বলা হয় হিমবাহ, ঠিক আছে, যেগুলো থেকে নদী সৃষ্টি হয়। যেমন আমাদের গঙ্গার উৎপত্তিস্থল কোথায়? গঙ্গোত্রী হিমবাহ থেকে, ঠিক আছে। তারপরে তোমার ওই গঙ্গোত্রী বললাম, সিন্ধুর, জানো সিন্ধুর সিনকাবাব থেকে। তারপর যদি ব্রহ্মপুত্র বলি চেমায়ুংদুং হিমবাহ থেকে। তাহলে দেখ, আমরা এর আগে পড়েছি হিমবাহ, কিন্তু সেই রকম ভাবে কোনোদিন পড়িনি যে হিমবাহটা কি জিনিস। হ্যাঁ, আজকে সেটাই আমরা পড়বো, হিমবাহ। তো হিমবাহের দেখো, এখানে একটা রেখা আঁকলাম। আমরা যদি পাহাড় আঁকি, পাহাড়ে কিন্তু এরকম রেখা আঁকি না। পর্বত আঁকলে পরেই দেখবে এরকম একটা রেখা আঁকি। পর্বত আঁকলেই আমরা এরকম একটা রেখা দিই। আর পাহাড় আঁকলে কি করি? পাহাড়ে সুন্দর করে পাহাড় আঁকি আমরা, দেখবি ছবি যারা আঁকিস পাহাড়ে কিন্তু জাস্ট কালার করি। আর পর্বত আঁকলে একটু বরফ দিতে হয়। তো বরফ যে সীমারেখার উপরে সারা বছর বরফ থাকে, ঠিক আছে, এই সীমারেখাটাকে বলা, মানে এর নিচে আর মানে এই থাকবে না, মানে এর উপর থেকে বরফ থাকবে সারা বছর এই রেখাটার। তো এই রেখাটাকে বলা হচ্ছে হিমরেখা, ঠিক আছে, হিমরেখা। এবার হিমরেখা কিন্তু সব জায়গায় সমান থাকে না, ঠিক আছে। আমি তোমাকে বলছি দুটো ঘটনা, তাহলে তোমরা বুঝতে পারবে। দুটো ঘটনা দুটো বক্সের মধ্যে বলছি। এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল মানে যার আর এটা হচ্ছে তোর মোটামুটি কর্কটীয় অঞ্চল বললাম, ঠিক আছে, বা নাতিশীতোষ্ণ অঞ্চল বললাম, নাতিশীতোষ্ণ অঞ্চল বললাম। এখানকার গড় তাপমাত্রা দিলাম হচ্ছে 35 ডিগ্রি, 35 থেকে 40 ডিগ্রি দিলাম। আর এখানকার গড় তাপমাত্রা দিলাম 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবার তোমরা ব্যাগের জন্য অসুবিধা হবে তোমাদের দেখতে, দেখা যাচ্ছে এবার? ঠিক আছে। এইখানে একটা পাহাড় আঁকলাম, এইখানেও একটা পর্বত আঁকলাম, দুটো পর্বত আঁকলাম। এবার বলো, আমরা তো জানি যে যত উপরে উঠবো তত কি হবে? ঠান্ডা হবে না গরম হবে? ঠান্ডা। প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি করে তাপমাত্রা কমে? 6.5 ডিগ্রি হারে তাপমাত্রা কমতে থাকে। এবার এখানে মনে করো আমরা 6 ধরলাম, ঠিক আছে, 6 ডিগ্রি করে তাপমাত্রা কমবে। এখানে মাটিতেই এটা একটা গাছ আঁকলাম, এটাও একটা গাছ আঁকলাম, ঠিক আছে, তার মানে এটা মাটি, বুঝতে পারছো? এবার মাটিতেই দেখা গেল 40 ডিগ্রি তাপমাত্রা আছে এখানে, আর এখানে মাটিতেই 20 ডিগ্রি তাপমাত্রা আছে। এবার আমি যদি এটাকে আমি 6 ধরলাম, তাহলে এখানে 1 কিলোমিটার উঁচুতে উঠলো, তাহলে কত হবে? 1 কিলোমিটার উঁচুতে উঠলে পরে 6 কমলো, 34 হলো। 1 কিলোমিটারে 34 ডিগ্রি তাপমাত্রা হলো। 2 কিলোমিটার উঠলো কত হবে? আরো 6 কমবে, তাহলে কত হলো? কত হবে বলো? 28। আরো 1 কিলোমিটার উঠলো, তাহলে আরো 6 মাইনাস কত হবে? 22 ডিগ্রি তাপমাত্রা। আরো 1 কিলোমিটার উঠলো, তাহলে কত হবে বলো? 16 ডিগ্রি তাপমাত্রা। আরো 1 কিলোমিটার, তাহলে কত হলো? 10 ডিগ্রি হলো। আরো 1 কিলোমিটার উঠলো, তাহলে কত হলো? 4 ডিগ্রি হলো। আরো 1 কিলোমিটার উঠলো, তখন 0 ক্রস করে গেল,
2 ডিগ্রি চলে গেল, ঠিক আছে। তাহলে দেখো নিরক্ষীয় অঞ্চলে হিমরেখাগুলো কি অনেক উঁচুতে অবস্থান করছে, ঠিক আছে। এবার নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা দেখছি এখানে 20 ডিগ্রি আছে, 1 কিলোমিটার উচ্চতায় কত হলো 14, আরো 1 কিলোমিটার উঠলাম তাহলে কত হলো 8, আরো 1 কিলোমিটার উঠলাম তাহলে কত 2, আর 1 কিলোমিটার উঠলাম তাহলে মাইনাসে চলে গেল, ঠিক আছে, -4 চলে গেল। তার মানে এখানে বরফটা জমে গেল। এখানে দেখ 1 2 3 4 5 6 7 কিলোমিটার উঠতে হচ্ছে, আর এখানে 1 2 3 4 মাত্র 4 কিলোমিটারে। আমি এই ছবিটা কেন আঁকলাম, তোমাদের কোশ্চেন দেয় পরীক্ষায় যে কোন অঞ্চলে হিমরেখা উঁচুতে অবস্থান করে, কোন অঞ্চলে হিমরেখা। এবার আরেকটা আমি আঁকছি তাহলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা আঁকলাম, এটা হচ্ছে তোমার সুমেরু বা আন্টার্কটিকা আঁকলাম। এটা আন্টার্কটিকা, এটা একটা পর্বত আছে, এটা আন্টার্কটিকা। আন্টার্কটিকায় কত ডিগ্রি থাকে জানিস, যেখানে পেঙ্গুইন দেখতে পাওয়া যায়, বলো। আন্টার্কটিকা বা সুমেরু। এই যে গ্লোবটা কই আমার, গ্লোব, এই যে গ্লোব এখানে আছে দেখো, পরীক্ষায় দেয়। তার মানে এটা মেরু অঞ্চল লিখলাম আমি এখানে। হ্যাঁ, এটা মেরু অঞ্চল, মেরু অঞ্চল। দেখো এটা মেরু একটা, দেখো বরফ, এদিকেও মেরু বরফ। তাহলে এখানে কত ডিগ্রি, মাটিতে কত ডিগ্রি থাকছে, মাটিতেই 0 ডিগ্রি থাকছে, মাটিতেই 0 ডিগ্রি। তাহলে হিমরেখাটা কোথায় অবস্থান করবে, হিমরেখাটা কোথায় থাকবে, একদম মাটিতেই থাকবে, ঠিক আছে। তাহলে তিনটে তোমরা জানতে পারবে, সবচেয়ে কোন অঞ্চলে হিমরেখা উঁচুতে অবস্থান করে, নিরক্ষীয় অঞ্চলে। কোন অঞ্চলে হিমরেখা একদম পর্বতের পাদদেশে অবস্থান করে, আন্টার্কটিকায়, ঠিক আছে। এই কনসেপ্ট গুলো থাকা দরকার। এবার যে হিমবাহটা যেটা আঁকলাম, হিমবাহ কিন্তু নিচের দিকে আস্তে আস্তে বয়ে যাচ্ছে। আমরা নদীর ক রকম কাজ দেখেছিলাম, নদীর দেখেছিলাম 3 রকম কাজ, ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। এখানেও একই রকমই কাজ দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা আমি করি, দাঁড়া, ফোন আস, ওকে দিয়ে দিলাম। আবার ক্ষয়, বহন, সঞ্চয়, নদী এই কাজটা করে, হিমবাহ ঠিক একইভাবেই এই কাজটা করে। এবার কি করে, এটা হচ্ছে পর্বত। দাঁড়াও, ও আচ্ছা, তোমরা তো ছবি, এটার পরে এঁকে নিও, দেখে নাও। এটা পর্বত, আর এটা কি, এটা হচ্ছে বরফ কিন্তু। হ্যাঁ, এটা পুরো বরফ, আর এটা হচ্ছে পর্বত, ঠিক আছে। বরফটা নিচের দিকে বয়ে চলে। ক্ষয় কাজ, হিমবাহের ক্ষয় কাজ 2 রকম পদ্ধতিতে করে। ক্ষয় কাজ করে 2 রকম ভাবে, একটা হচ্ছে উৎপাটন আর একটা অবঘর্ষ। যেমন নদীতে অবঘর্ষ ছিল, মনে আছে, অবঘর্ষ ছিল নদীতে, যখন তলদেশ ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে যায়। এবার পাহাড়টা বয়ে যাচ্ছে, তো তাহলে এরকম 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 আছে, পর্বতের গাটা এরকম এরকম আছে। কি হলো, হিমবাহগুলো কি করলো, এগুলোকে ভেঙে দেয়, এগুলোকে ভেঙে মসৃণ করে। আর যেগুলো ভেঙে যায় গুঁড়ো গুঁড়ো জিনিসগুলো, সেগুলো এর সাথে বইতে থাকে, গুঁড়ো গুঁড়ো জিনিসগুলো বইতে থাকে। এবার এই যে এগুলো বইছে, এগুলো কি করে, এগুলোও কিন্তু এখানে ধাক্কা লাগে, ঠিক আছে। এই ধাক্কার ফলে যে ক্ষয়টা হয়, এটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এই গুঁড়োগুলো ধাক্কা দিয়ে যে ক্ষয়টা করে, সেটা হচ্ছে অবঘর্ষ। আর হিমবাহের চাপে বয়ে যাওয়ার সময় যে গুঁড়ো গুঁড়ো তৈরি হয়, এটাকে বলে উৎপাটন, ঠিক আছে। উৎপাটন, অবঘর্ষ। তোমরা কাজ করতে পারো, ছোট করে আগে লিখে নাও খাতাতে, খুব তাড়াতাড়ি করবে।
তাহলে পুরো ক্লাসটা আমি চাইছিলাম এই ক্লাসটা করে ছুটি দেবো তোমাদের। দেখো তাহলে কোনো বই এরকম ছবি পাবে না, ঠিক আছে? এটা আমি নিজের মতো করে এঁকে তোমাদের বোঝালাম যাতে তোমরা না ভুলো। বইয়ে এক লাইনে হয়তো থাকতে পারে। আমার উদ্দেশ্য যে তোমরা যেন এই ভূগোল এই টপিকগুলো জলের মতো বুঝতে পারো। যাতে অর্পিতা পরের বার ভূগোলে লেটার মার্কস নিয়ে আমার কাছে এসে বলতে পারে, দাদা मैंने कर दिखाया। হয়ে যাবে। এখানে যারা আছিস একটু ঠিকঠাক পর, সবাই 80-র উপর পাবি। দেখো তো হয়েছে। হিমবাহের যেটা বললাম ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, এই 3 রকম কাজ করে। তার মধ্যে আমরা ক্ষয় কাজটা এবার আলোচনা করছি। প্রথমটা হচ্ছে সার্ক। এটা একটা পর্বত, ঠিক আছে? এবার হিমবাহগুলো, এখান দিয়ে একটা হিমবাহ বয়ে আসছে, এখান দিয়ে একটা হিমবাহ বয়ে আসছে, ঠিক আছে? এর ফলে কি হয়, বইতে বইতে এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। ঠিক এইরকম একটা ভূমিরূপ, যেটা তোর একটা হ্রদ বলতে পারিস, ঠিক আছে? এদিক দিয়ে একটা আছে, এখান দিয়ে একটা আছে। তোর ছবিটা এরকম আঁকলে সুবিধা হবে। এরকম থাকলো তো, এইদিকে একটা হ্রদ থাকলো, এইখানে একটা হ্রদ থাকলো, হাতলযুক্ত চেয়ারের মতো দেখতে যে ভূমিরূপ, ঠিক আছে? এগুলোকে বলে কড়ি বা সার্ক। এখানে জল জমে হ্রদের সৃষ্টি হয়, ঠিক আছে? আমি তোমাদের এইরকম একটা ছবি তোমরা একটা খাতাতে এঁকে নেবে, জাস্ট বোঝার জন্য, পরে তো বই থেকে পড়বেই। তাহলে এটা হচ্ছে হ্রদ, এখানে জল টল জমে হ্রদের সৃষ্টি হয়, কড়ি বা সার্ক বলা এটাকে। এবার এই দেখ, একটা কড়ি বা সার্কের মাঝে দেখ করাতের দাঁতের মতো একটা ভূমিরূপ আলাদা করেছে। এই একটা কড়ি, একটা কড়ি, একটা কড়ি, মানে কড়ি যায় সার্ক, এক এক জায়গায় এক রকম নাম। যে ভূমিরূপটা দুটো কড়িকে আলাদা করেছে, এই মাঝের এই অংশটাকে বলে এরিটি। এরিটি বা অ্যারেট বলা হয়, এটাকে বলা হয় এরিটি বা অ্যারেট। এবার অনেক কটা এরিটি যেখানে এক জায়গায় যুক্ত হয়, দেখো এই একটা এরিটি, এদিক থেকে একটা এরিটি গেছে, যেখানে যুক্ত হচ্ছে এই অংশটা, এটাকে বলে পিরামিড চূড়া। এটাকে বলে পিরামিড চূড়া। পিরামিড চূড়ার তোমার উদাহরণটা, দুটো উদাহরণ বেশি মনে রাখতে হবে, একটা ম্যাটারহর্ন আর একটা হচ্ছে তোর নীলকণ্ঠ শৃঙ্গ। ভারতের নীলকণ্ঠ আর সুইজারল্যান্ডের হচ্ছে ম্যাটারহর্ন, আর ভারতের বললে নীলকণ্ঠ শৃঙ্গ। নীলকণ্ঠ শৃঙ্গ এটা ভারতের, পরীক্ষায় বেশি দেয় ভারতের। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে নিচু ভূমিরূপ সৃষ্টি হয়, এবং কিসের মতো দেখতে, চেয়ারের মতো, হাতলযুক্ত চেয়ারের মতো দেখতে সৃষ্টি হয়। ঠিক এরকম দেখতে হয়, এই 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 এরকম টাইপের একটা চেয়ারের শেপ হয় না, ঠিক এইরকম ভাবে এই শেপটা তৈরি হয়। সেই জন্য এটা হচ্ছে, এটাকে বলে কড়ি বা সার্ক, এরিটি, পিরামিড চূড়া। তাহলে এটা হলো, এটা হলো, এটা হলো কর্তিত শৈলশিরা। তো যখন হিমবাহগুলো যখন বয়ে যাচ্ছে, ধর এরকম এরকম, এদিক দিয়ে হিমবাহটা এদিক থেকে এদিকে বয়ে আসছে, ঠিক আছে? এদিকে আরেকটা হিমবাহ এদিক থেকে এদিকে বয়ে আসছে, মানে আমাদের দিকে আসছে, ঠিক আছে? এদিক থেকে আমাদের দিকে আসছে। তো এই যে এই যে ভূমিরূপটা,
ঠিক আছে, এই দিক থেকে কাটছে, এই দিক থেকে কাটছে, এই যে ভূমিরূপ গুলোকে বলে কর্তিত স্পার বলা হয়, কর্তিত স্পার। কারণ একে কাটতে পারে না, কারণ এই জায়গাটা একটু শক্ত আছে বলে, তাই এই পাশ দিয়ে বয়ে যায়, এরকম দাঁড়িয়ে থাকে, এটা কর্তিত স্পার বলা হয় একে। ওকে, ইউ আকৃতির উপত্যকা। তো আমরা নদীতে কি পড়েছিলাম, নদীতে দু রকম পড়েছিলাম, একটা কি আই আকৃতির যেটা ক্যানিয়ন, আর ভি আকৃতির বলেছিলাম। কিন্তু হিমবাহে কি হয়, ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়, মানে ঘর্ষণের ফলে এরকম ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। ঠিক আছে, ইউ, এটাকে বলা হচ্ছে হিমদ্রোণী। হিমদ্রোণীর আকৃতি হচ্ছে ইউ বা ইউ আকৃতির উপত্যকা। এরপরটা আছে ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা ঠিক কেমন দেখতে, তোমার কি করে বোঝাই? হ্যাঁ, মনে কর যে আমাদের খড়খড়ি নদী, খড়খড়ি নদীতে প্রচুর ড্রেন আসছে, ড্রেন এসে পড়ছে কি? তো অবশ্যই পড়ছে। এটা একটা খড়খড়ি নদী, যে নদীতে অনুপদা শুধু ঘুরে বেড়ায়, সাপ পোকামাকড়। এখন যদি যাস তোরা আমার সাথে নৌকায়, দেখবি সাপগুলো সব রোদ পোহাচ্ছে। একটা খেজুর গাছ আছে ওখানে, ওর উপর বসে, এত বড় একটা, ওটা ওখানেই ওর জায়গায় ওই সাপটার। এখান দিয়ে একটা ড্রেন আসলো, ঠিক আছে, একটা ড্রেন আসলো, জলটা এখানে পড়ছে। এই দিক থেকে একটা ড্রেন এসছে, ঠিক আছে, এদিক থেকে একটা ড্রেন আসছে, জলটা এখানে পড়ছে। ড্রেনটা কিন্তু হচ্ছে একটু উঁচু জায়গাতে আছে, উঁচু থেকে নিচুতে পড়ছে। ওকে, এটা মনে রাখবি, এটা একটা ড্রেন, এখান থেকে জলটা নিচে পড়ছে। এবার যখন যখন বর্ষাকাল, পুরো খড়খড়ি ভরে গেছে, ড্রেন টেন ভরে গেছে, তখন আলাদা করে বুঝতে পারবি, ড্রেনকে দেখা যাবে। খড়খড়ি ভরে জল আরো উঁচুতে উঠে গেছে, তখন কিন্তু ড্রেন ট্রেন এই লেভেলে সব সমান হয়ে যাবে, কিছুই দেখতে পাবো না আমরা, সব সমান। আবার যখন গরমকাল আসবে, শুকনো অবস্থা, তখন কিন্তু জল নিচে নেমে যাবে, তখন ড্রেনগুলো আবার উঁচুতে অবস্থান করবে। ঠিক তেমনই হয় হিমবাহের ক্ষেত্রে। এটা হচ্ছে প্রধান হিমবাহ, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান হিমবাহ। প্রধান হিমবাহে যখন ছোট ছোট হিমবাহগুলো এসে পড়ে বা মেশে, এবার যখন শীতকাল, খুব শীতের দিকে ধর পুরো এটাও বরফ জমে আছে, এটাও বরফ জমে আছে, এটাও বরফ জমে আছে, আলাদা করে বোঝার কোনো উপায় নেই, ঠিক আছে, কোনো উপায় থাকে না বোঝার, কারণ চারদিকে বরফ ঢাকা থাকে। কিন্তু যখন তোমার গরমকাল, তখন এই হিমবাহেতে একটু বরফ দেখতে পাওয়া যায়, কিন্তু এইগুলো সব গলে জল হয়ে যায়। তখন কি হয়, ঠিক আমি যদি এইরকম আঁকি তাহলে বুঝতে পারবে। এরকম এরকম ছিল হিমবাহটা, এই দিক থেকে আসছে, এদিক থেকে একটা হিমবাহ এসে এরকম পড়ছিল এটাতে, ঠিক আছে, এদিক থেকে একটা হিমবাহতে এসে এখানে পড়ছিল। আর এইটা হচ্ছে মেন হিমবাহ, এইটুকুটা হচ্ছে বরফ, বরফ এইটুকু আছে। আর এই দিক থেকেও সেম ভাবে জলগুলো এখানে পড়ছে, পড়ছে। তো যখন মানে হিমবাহের বরফ যখন গলে যায়, তখন মনে হয় কি এই উপত্যকাতে এগুলো ঝুলে আছে, ঠিক আছে, এর পাশে ঝুলন্ত অবস্থায় আছে, এই উপত্যকাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা, ঠিক আছে। এবার ঝুলন্ত উপত্যকা কি সৃষ্টি হয়, এই যে এখানে বরফগুলো ছিল, এখানে কিন্তু আর বরফ থাকে না, জল থাকে, জলগুলো নিচের দিকে পড়ে। তো পরীক্ষায় দেয় ঝুলন্ত উপত্যকায় কি সৃষ্টি হয়, জলপ্রপাত সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে ঝুলন্ত উপত্যকাটা আমি নিচে ছোট করে এখানে এঁকে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। তাহলে হিমবাহগুলো যখন প্রধান হিমবাহ যখন ছোট ছোট উপহিমবাহগুলো যুক্ত হয়, যেমন উপনদী যুক্ত হয়, তেমন উপহিমবাহও যুক্ত হয়। তাহলে আমরা এরকম এরকম আঁকলাম, একটা দুটো একটা দুটো, এরকম এরকম এঁকে দিলাম, এদিক থেকে দিলাম একটা, এদিক থেকে দিলাম একটা, ঠিক আছে। এটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। যখন তোর ছুটির টাইম হবে আমাকে জানাবি, কারোর কাছে ঘড়ি আছে কি? ঠিক আছে, আমাকে মনে করিয়ে দিবি, হ্যাঁ, কারণ পড়াতে গেলে আমি টাইম টেবিল সব ভুলে যাই। একদিন ভেবেছিলাম 12টায় ছুটি দেবো এই কোচিং এ, চাকরির যারা পড়ে, 12:45 বেজে গেছে পড়াতে পড়াতে।
এরকম হারিয়ে যাওয়া বলতে পারিস, হ্যাঁ, পড়াতে ভালো লাগে। ঝুলন্ত উপত্যকা হলো রসে মতানে। রসে মতানে ঠিক কি, এরকম একটা ঢিবি আছে, এরকম একটা ঢিবি আছে, এদিক থেকে হিমবাহটা বয়ে আসছে, হিমবাহের ঘর্ষণের ফলে কি হচ্ছে, এই দিকটা প্লেন হয়ে যাচ্ছে, এদিকটা প্লেন, কিন্তু এই দিকটা খসখসে থাকছে। এই যে আকৃতির ভূমিরূপ, এটাকে বলা হয় রসে মতানে। রসে মতানো। তো এইদিকে দেখো অবঘর্ষ প্রক্রিয়ায় প্লেন হচ্ছে, আর এইদিকে উৎপাটন প্রক্রিয়ায় ভেঙে ভেঙে যাচ্ছে আরো, ঠিক আছে। উৎপাটনটা কি বললাম, যখন হিমবাহের আঘাতে খুলে খুলে যাবে সেটা উৎপাটন, আর যখন গুঁড়ো গুঁড়ো যে পাথরগুলো সেগুলো ক্ষয় করবে সেটা হচ্ছে অবঘর্ষ। এই পোর্শনটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া ঘটে, উৎপাটন প্রক্রিয়ায়। তাহলে একদিকটা অমসৃণ আর একদিকটা মসৃণ থাকলে সেটা বলে রসে মতানে। নেক্সট কি আছে, ক্র্যাগ অ্যান্ড টেল। এবার তোর কোন মোটা বন্ধুর নাম বলতো, যে এইরকম মোটা কাটা। আচ্ছা, কোন বন্ধুর নাম বলিস না, সেই যেমন পরে ভিডিওটা দেখলে বলো আমাকে নিয়ে এরকম হাসাহাসি, এরকম না, জাস্ট উদাহরণের জন্য সে নাম। যাই হোক, আমার একটা মোটা বন্ধু আছে, এত এরকম মোটা, ঠিক আছে। আর এটা তো এমন কিছু খারাপ বলছেন না, সে ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ। এরকম আমার একটা, আমি দাঁড়িয়ে আছি পেছনে, আমার বন্ধু আমার সামনে এসে দাঁড়ালো, বললো অনুপকে মারতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলতে হবে, ঠিক আছে। ধাক্কা মারলো ওকে, যে ধাক্কা মারলো ওই পড়ে গেল, আমার কিছুই হলো না, ঠিক আছে। বা বডিগার্ড ভাবতে পারিস, নরেন্দ্র মোদীকে আঘাত করতে গেলে কাকে মারতে হবে, বডিগার্ডকে মারতে হবে, ঠিক আছে। তো সেম জিনিস এখানে হয়, যেমন এখানে একটা কঠিন শিলা আর এদিকে আছে নরম শিলা। এবার এদিক থেকে যখন হিমবাহ এসে ধাক্কা লাগছে, তখন কি নরম শিলাকে বাঁচিয়ে দিচ্ছে, হ্যাঁ। এই দিকটা হয়তো অল্প ক্ষয় হচ্ছে, আর এদিকটা মানে আঘাত থেকে বেঁচে যাচ্ছে। তো এইভাবে হতে হতে একটা, এইদিকে যে নরম শিলাটা থাকে, ঠিক আছে, নরম শিলা, আর এটা হচ্ছে কঠিন শিলা। এই নরম শিলার পেছনে লেজের মতো অবস্থান করে, লেজকে ইংলিশে কি বলি, টেল বলি। তাহলে এটা হচ্ছে টেল বা লেজ, টেল, আর এটা হচ্ছে ক্র্যাগ। তাহলে ক্র্যাগ অ্যান্ড টেল বলা এই ভূমিরূপটাকে, ঠিক আছে। এর পাশে যে লেজের মতো অবস্থান করে সেটা টেল, ক্র্যাগ অ্যান্ড টেল বলা হয়। কেন হয় ক্র্যাগ অ্যান্ড টেল, শক্ত শিলার পাশে নরম শিলা থাকে বলে। এগুলো পুরো পড়লেই মুখস্থ হয়ে যাবে, তোমাদের পড়াও দেবো আমি, জাস্ট বুঝে নাও। ফিয়র্ড কি জিনিস দেখো, ফিয়র্ড। এবার এটা একটা, এখান দিয়ে হিমবাহ বয়ে যায়, ঠিক আছে। আর হিমবাহ ক্ষয় করতে করতে এর গভীরতাটা অনেক নিচে চলে গেছে। এবার নিচে যাওয়ার জন্য কি হয়, ঠিক এইখানে, এইটা হচ্ছে সমুদ্রের লেভেল, সমুদ্র জলের, ঠিক আছে। এটা হচ্ছে সমুদ্র জলের লেভেল। এই দূরে ধর মনে কর সমুদ্র আছে এই লেভেলে, এখানে সমুদ্রের জল, এখানে সমুদ্রের জলের লেভেল, এটা এই লেভেলটা। কিন্তু সারা বছর বরফ থাকার জন্য, এই এলাকাগুলো বরফ থাকার জন্য সমুদ্রের জল কিন্তু প্রবেশ করতে পারে না, ঠিক আছে। সমুদ্রের জল আসতে পারে না। যখন বরফগুলো গলে যায় তখন কি করে, যেহেতু নিচু জায়গা, সমুদ্রের জলগুলো তখন এসে এখানে প্রবেশ করতে পারে, ঠিক আছে। এই যে ভূমিরূপ গুলো, এটাকে বলে ফিয়র্ড। ফিয়র্ড, আর যদি ছোট হয় তাহলে এটাকে ফিয়ার্ড বলে। ফিয়র্ড হচ্ছে মনে কর প্রো ভার্সন, রিয়েলমি 3 প্রো, আর ফিয়ার্ড হচ্ছে রিয়েলমি 3 প্রো না। যেমন ফ্রি ফায়ার তোরা ভালো বুঝিস না, প্রো প্লেয়ার গুলো একটু বেশি। আমি একদিন খেলেছিলাম শুধু ফ্রি ফায়ার, দেখলাম কি, আমি দাঁড়িয়ে আছি, অনেককে মেরেছি, দূর থেকে কেউ একজন একটাই গুলি মারলো আমাকে, হঠাৎ মরে গেলাম। সেই পরে যা জানতে পারলাম, ছেলেপেলে বলে ও ওয়ান শট না ওয়ান ট্যাপ বলে, মাথাতে মেরেছিল আমাকে গুলিটা, এমন ভাবে গুলি মারলো আর বাঁচলামই না।
জঙ্গিপুর হাসপাতাল পর্যন্ত যেতে পারিনি আমি। তো সেই যে সেদিন আমার লাস্ট খেলা, না ভাই এটা আমার জন্য না, সেদিন অফ করে দিয়েছিলাম। ফিয়ার্ড, তো ফিয়ার্ডের দেশ বলে নরওয়েকে। সজনে ফিয়ার্ড আছে নরওয়ের সবচেয়ে বড়, সজনে ফিয়ার্ড। আর ফিয়ার্ডের দেশ বলা হচ্ছে সুইডেনকে, ঠিক আছে, ফিয়ার্ডের দেশ বলা হয়। তোমরা সব পরে লিখে নিও। তাহলে বুঝতে পারলে ফিয়ার্ড কি জিনিস। তো যখন সমুদ্র তলের চেয়ে সমুদ্রের যে মানে জলতল তার চেয়ে যখন আরো নিচে ক্ষয় করে দেয় হিমবাহ, তখন কি হয়, হিমবাহ গলে গেলে জলগুলো এখানে এসে চলে আসে, ঠিক আছে, এটাকে বলা হয় ফিয়ার্ড। বড় হচ্ছে ফিয়ার্ড আর ছোট হলে ফিয়ার্ড। তাহলে আমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে কটা ভূমিরূপ দেখলাম, কড়ি মানে যে নিচু ভূমি হয়, এখানে হ্রদ তৈরি হয় কড়ি। অ্যারেট মানে কড়িগুলোকে যে আলাদা করে যে শৈলশিরা, সেটাকে বলা হয় অ্যারেট, এটা করাতের দাঁতের মতো দেখতে হয়। আর পিরামিড চূড়া বললাম কি, সব অনেক কটা এরিটি যেখানে এক জায়গায় যুক্ত হয় সেটাকে বলে পিরামিড চূড়া। ভারতের বললে নীলকণ্ঠ শৃঙ্গ, আর ম্যাটারহর্ন হচ্ছে আলপসের ম্যাটারহর্ন। আর কর্তিত শৈলশিরা বললাম কি, যখন এই যে অনেক করে হিমবাহ একসাথে বইবে, শক্ত এক কোনাগুলো ক্ষয় করে, এইটা হচ্ছে কর্তিত স্পার বলা হয় এগুলোকে। ইউ আকৃতির উপত্যকা, হিমদর ইউ আকৃতির বললাম, ঝুলন্ত উপত্যকা এই যে বললাম। ঠিক আছে, এখানে কি সৃষ্টি হয় বললাম, ঝুলন্ত উপত্যকাতে জলপ্রপাত সৃষ্টি হয়। ওকে, ক্র্যাকডেল ফিয়ার্ড। এরপরে দেখো সঞ্চয় কাজ আমরা আসলাম, এগুলো ক্ষয় কাজের। এবার সঞ্চয় কাজের ফলে কি সৃষ্টি হয়, সঞ্চয় কাজের ফলে দেখো, আচ্ছা আর একটা দুটো জিনিস আমি বলিনি, দুটো জিনিস বলে দিই আগে, সঞ্চয় কাজটা বলে দিই আগে, তারপর বলছি। এটা একটা হিমবাহ বয়ে যাচ্ছে, এদিক থেকে একটা আসছে। যখন হিমবাহের সঙ্গে কি বয়ে যায়, যে গুঁড়ো গুঁড়ো যে পাথর টুকরো পলি, ওগুলো কিন্তু বয়ে যায়। এই পলিগুলো যখন হিমবাহের দুপাশে জড়ো করে, জমা করে, সেটাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা। পার্শ্ব গ্রাবরেখা যখন মাঝে, ঠিক আছে, যখন মাঝে জমা হবে, মাঝে যখন জমা হয় তখন মধ্য গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা। আর যখন হিমবাহ শেষ হচ্ছে যেখানে, ঠিক আছে, হিমবাহ যেখানে শেষ, তারপর থেকে জল জল হয়ে নদী নদী হয়ে যাচ্ছে, এই শেষে যেখানে এসে জমা হবে সেটা হলো প্রান্ত গ্রাবরেখা। প্রান্ত গ্রাবরেখা। তাহলে দেখো আমরা নদীতে কি দেখেছিলাম, পলি সঞ্চয়ে কি তৈরি হয়, নদীর জলের মধ্যে বালি সঞ্চিত হয়ে কি তৈরি হয়, জলের মধ্যে দ্বীপ। আর এখানে কি তৈরি হচ্ছে, গ্রাবরেখা বলা হয়। এটা গেল সঞ্চয় কার্যের ফলে। এবার দেখো এই টার্মটা দেখো, হিমবাহ ও জলধারার ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ। এটা কি জিনিস, এটা হচ্ছে তোমার হিমবাহটা যখন গলে জল হয়, কোন রেখার নিচ থেকে জল হয় বললাম, কোন রেখাটার নিচ থেকে হিমবাহ গলতে শুরু করে জল হয়, এক হিমরেখা। হিমরেখার নিচ থেকে এটা একটা হিমবাহ, ঠিক আছে, এরপর থেকে কি হচ্ছে, গলে গলে জল হচ্ছে, ঠিক আছে। তারপরে কি হয়, হিমবাহ গুলো না অনেক সময় আরো আরো উপরের দিকে উঠতে শুরু করে, হ্যাঁ, গরমের দিন আরো পেছনের দিকে শুরু যায়, গলে আরো গরমের দিন আরো উপরে উঠে যায়, কারণ নিচের দিকে গরম থাকে, ঠিক আছে। তো যখন এই গলে গলে জল হয়, তখন এই ভূমিরূপ গুলো সৃষ্টি হয় হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে। প্রথমটা আমি কি লিখেছি, বহিঃবিধৌত সমভূমি। এই যে এর সঙ্গে যে পলি টলি যেগুলো ভেসে আসে, এগুলো কি হয়, এই নিচের দিকে জলের মাধ্যমে, জলধারার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, ঠিক আছে, ছড়িয়ে পড়ে, এবং এখান দিয়ে যেহেতু হিমবাহ বইতই, ওই পলিগুলো এখানে থিতিয়ে পড়ে যে সমভূমি তৈরি করে বহিঃবিধৌত সমভূমি, বহিঃবিধৌত সমভূমি। তারপরে কি আছে, ড্রামলিন।
যে জিনিসগুলো মানে ক্ষয় করে করে আনে সেগুলো কি হয়, এরকম উল্টানো চামচের মতো, হ্যাঁ, এরকম একটা ভূমিরূপ তৈরি হয়। ঠিক আমি আমি একটা আঁকলাম, তাহলে বুঝতে পারবে। এটা কি আঁকলাম বলতো? একটা লোক নিয়ে যাচ্ছে মাথায়, এটা কি নিয়ে যায় মাথায়? মাথাটা এমন আঁকলাম না, এটা ঝুড়ি নিয়ে যাচ্ছে। ঝুড়িতে করে কি নিয়ে যাচ্ছে? ডিম। ঠিক আছে, দেখতে অনেকটা ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে হয়। ঠিক আছে, এইকে বলে ড্রামলিন। ড্রামলিন, তাহলে ডিমের ঝুড়ির ভূমিরূপ বলা হয় ড্রামলিনকে, এটা মনে রাখবে। দেখো এই ছবিটা কেন আঁকলাম, তোমাদের কিন্তু চোখ বন্ধ করলে আচ্ছা অনুপদা একটা ঝুড়ি এঁকেছিল ডিম, ঠিক আছে, সেটা হচ্ছে ড দিয়ে ডিম, ড দিয়ে কি হবে? ড্রামলিন। এটাকে শুধু ডিমের ঝুড়িও বলে না, দেখতে অনেকটা উল্টানো নৌকার মতো লাগছে না, এরকম নৌকা যখন উল্টে রাখে, উল্টানো নৌকার মতো ভূমিরূপ বলে, বা উল্টানো চামচের মতো ভূমিরূপ বলে। ঠিক আছে, তিন রকমই বলা হয় ড্রামলিন। তারপরে কেম। কেম হচ্ছে যখন হিমবাহগুলো যখন গলে গিয়ে যখন নদীর মতো জলধারা সৃষ্টি হয়, তার এই পাশ দিয়ে না এরকম ধাপে ধাপে একটা ভূমিরূপ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরকম ধাপে ধাপে একটা ত্রিকোণাকার ভূমিরূপ দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে কেম বলা হয়। ঠিক আছে, এটা বইয়ে ছবি ভালো পেয়ে যাবে। এই জলধারার দুপাশে এরকম ত্রিকোণাকার এরকম দেখতে পাওয়া যায় ধাপে ধাপে, সেটা হচ্ছে কেম বলা হয়। এসকার। এসকার হচ্ছে এই পলিগুলো যে জমে জমে যখন আঁকা বাঁকা একটা ভূমিরূপ তৈরি করে, ঠিক আছে, এই পলিগুলো জমে জমে যখন এরকম 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 আঁকা বাঁকা একটা ভূমিরূপ তৈরি করবে, সব পলি জমে 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 জমে, এটাকে বলে এসকার বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় এরকম এরকম থাকবে ভূমিরূপটা দেখতে আঁকা বাঁকা, এটাকে বলে এসকার। এসকার। তারপর কি আছে? কেটল। এবার দেখো হিমবাহের সঙ্গে যে বরফের খণ্ডগুলো থাকতো সেগুলোর ফলে কিছু কিছু গর্ত তৈরি হয়ে যায় ভূমিতে। ঠিক আছে, এই যে গর্তগুলো তৈরি হয়ে যায়, এই গর্তগুলোর মধ্যে এই গর্ত হচ্ছে এই হ্রদ তৈরি হয়, এগুলোকে বলে কেটল। তাহলে দেখো এই কেটলটাও হ্রদ, আর এখানে করিবাস আর্ক এটাও কিন্তু হ্রদ। এখানে দেখা যায় হিমবাহের মধ্যে ক্ষয়কার্যের মধ্যে, আর এখানে দেখা যায় হিমবাহ যেখানে শেষ হয়ে গেল, তারপর কি হলো, হিমবাহের যে জলগুলো আসছে এর জলধারার সঙ্গে কাজের ফলে এগুলো হয়। পরীক্ষায় দেয় যে এর মধ্যে কোনটি হিমবাহের জলধারার কার্যে সৃষ্ট, তখন কেটল, এসকার, ড্রামলিন, বহির্বিধৌত সমভূমি এগুলো অপশন থাকবে। ঠিক আছে, এটা বললাম। এবার আরেকটা জিনিস দেখে রাখো, নিউটাক্স কি জিনিস? নিউটাক্স হচ্ছে যখন হচ্ছে ওই কোন অঞ্চলে পুরোপুরি বরফ থাকে একদম গোড়া থেকেই? আন্টার্কটিকা বা মেরু অঞ্চলে। তো মেরু অঞ্চলে কি হয়, গোড়া থেকেই বরফগুলো থাকে। তো এদের যে একটা টানে, সেই টানেই হোক বা যে কারণে হোক, এই ওপরের বরফের মানে চূড়ার ওপরের অংশটা না বরফ মুক্ত থাকে। ঠিক আছে, হয়তো এতটা বরফের চাপ ওটাকে টেনে নেয়, এটাও হতে পারে। ঠিক আছে, কারণটা একবার দেখতে হবে ভালো করে। তো বরফ মুক্ত পরীক্ষায় দেয় বরফ মুক্ত শৃঙ্গ। বরফ মুক্ত শৃঙ্গকে বলে নুনা। তোরা এভাবে মনে রাখতে পারিস, তুই বরফের উপর তুই নুন দিয়ে দিলি, গলে জল হয়ে গেল। হ্যাঁ, এই বরফের মানে পাহাড়ের মাথায় দিয়েছিলি নুন, না পাহাড়ের টাকের উপর নুন দিয়েছিলি, মানে এটা হচ্ছে টাক, তো নুন দেওয়াতে টাকটা পড়ে গেল পাহাড়ের, তো এটা হচ্ছে নুনা টাক্স বলা হয়। নুনা টাক্স। আচ্ছা, এরপরে আর একটা জিনিস টার্ম মনে রাখতে হবে, যখন একটা হ্রদ তৈরি হয় সিঁড়ির মতো ধাপে ধাপে যে হ্রদটা তৈরি হয় সেটাকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। ঠিক আছে, এরকম একটা হ্রদ তৈরি হয় সিঁড়ির মতো ধাপে ধাপে, এটাকে বলা হয় প্যাটার্ন স্টার
হ্রদ, হাতের লেখা একটু জঘন্য হচ্ছে। প্যাটার্ন নয়রেপ দিলেই হতো। প্যাটার্ন স্টার হ্রদ। এবার এইখানে কয়েকটা জিনিস আমি এঁকে দিই এইখানে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে পর্বত, ঠিক আছে? এটা হচ্ছে বরফ। এইখানে একটা ফাটল আছে, এইখানে জাস্ট উপর দিয়ে বরফটা জমে আছে, কেউ দেখতে পাচ্ছে না। কেউ দেখতে পাচ্ছিস? না, আমি লেখা দেখতে পাচ্ছিস কিনা সেটা বলছি আমি। তো এখান দিয়ে রাজেশ হেঁটে যাচ্ছে, ও পর্বত আরোহণ করে, পর্বত আরোহী। যেতে যেতে যে এখানে এসে পা দিয়েছে, হঠাৎ করে চলে গেল বরফের মধ্যে, ওর মৃত্যু হয়ে গেল। এরকম করে প্রতি বছর প্রচুর পর্বতারোহী, এর আগে ছন্দা গায়েন দেখবি খবরে এসেছিল, উনি মারা গেছিলেন এরকম বার্গসুন্ডে পড়ে। আর একটা দেখতে পাওয়া যায় এরকম, এটাও একটা ফাটল। কোনটার গভীরতা বেশি, এইটার না এটার? আচ্ছা, এই ফাটলটা কি পর্বতের গা পর্যন্ত এসছে কি? আসেনি। আর এটা কিন্তু পর্বতের গা পর্যন্ত এসছে। তাহলে পরীক্ষায় দুটো দেয়, যখন পরস্পর সমান্তরাল ফাটল দেখতে পাওয়া যায় সেটাকে বলে ক্রেভাস, সেটাকে বলা হয় ক্রেভাস। আর হিমবাহ আর পর্বত গাত্র, ঠিক আছে, মানে পর্বতের গা পর্যন্ত যে বড় মানে ফাটল, সেটাকে বলা হয় বার্গস্রুন্ড। বার্গস্রুন্ড। তাহলে ক্রেভাস হচ্ছে আড়াআড়ি যে ফাটল দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ক্রেভাস, আর যেটা একদম হিমবাহ এবং পর্বত গাত্রের মধ্যে যে ফাটলটা দেখতে পাওয়া যায় সেটাকে বলে বার্গস্রুন্ড, ঠিক আছে? এবার তোমাদের কিছু জিনিস দেয়, যেমন এগুলো ওয়ান লাইনার আমি লিখে দিচ্ছি এখানে। বৃহত্তম মহাদেশীয় হিমবাহ, বৃহত্তম মহাদেশীয় হিমবাহ বললে ল্যামবার্ট। বৃহত্তম, এসব বৃহত্তম কিন্তু, হ্যাঁ, বৃহত্তম পাদদেশীয় হিমবাহ ম্যালাস্পিনা। ম্যালাস্পিনা, এটা আলাস্কায় আছে। বৃহত্তম উপত্যকা বা পার্বত্য হিমবাহ, উপত্যকা বা পার্বত্য হিমবাহের নাম হচ্ছে পার্বত্য তো হুবার্ড। হুবার্ড। দ্রুততম হিমবাহ, আচ্ছা ভারতের লিখে দিই এবার। ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। আর পৃথিবীর দ্রুততম হিমবাহ, ঠিক আছে, পৃথিবীর দ্রুততম হিমবাহ হচ্ছে, লিখো, জ্যাকোস ভ্যান। জ্যাকোস ভ্যান। জ্যাকোস ভ্যান। তো দেখো, এই টপিকের উপর তোমাদের পড়তে হবে, পড়াও দিয়ে দেবো আজকে তোমাদের টেক্সট বই থেকে, এই টপিকটা পড়ে আসবে। তো আমি বোর্ড থেকেই, ঠিক আছে, বোর্ড থেকে তোমাদের কয়েকটা কোয়েশ্চেন করব। আচ্ছা, তোর নাম কি? ইশিকা। বলবি কোন ভূমিরূপকে
দেখতে ডিমের মতো, দেখ ড্রামলিন, ঠিক আছে। তোর নামটা কি? স্বর্ণলতা। আচ্ছা বলতো স্বর্ণলতা, বল যে ক্র্যাগন টেল, ক্র্যাগন টেলটা হিমবাহের কোন কার্যের ফলে তৈরি হয়? ক্ষয় কাজ, বহন কাজ, না সঞ্চয় কাজ? বহনটা তো কোনো কাজ দিইনি, ক্ষয় না সঞ্চয় বল? সঞ্চয় আমরা কি দেখলাম? সঞ্চয় শুধুমাত্র দেখে যে এইগুলো, সঞ্চয়ে শুধুমাত্র এগুলো কি করছে, তাহলে কি হবে? এটা হয়ে যাবে ক্ষয় কাজ, ঠিক আছে, ক্ষয় কাজের ফলে, ঠিক আছে। আর এবার ছেলেদের মধ্যে বল একজন। মঙ্গল, তুমি বলো। তোর নাম মঙ্গল সিংই, ঠিক আছে। তোর আসল নামটা কি? মঙ্গলই নাম? যা যা, আমি তো মন থেকে মঙ্গলটা হঠাৎ করে আসলো, অবাক কাণ্ড। ঠাকুর, আজ কি বার? মঙ্গলবার না তো? আবার সোমবার, আচ্ছা। যাই হোক, মঙ্গল বলো, দুটো কড়ি বা সার্ককে আলাদা করে কে? বোর্ড দেখেই বলো, বোর্ড দেখেই বলো, কোনো অসুবিধা নেই। কে পারবা সেই বলে দাও। দুটো কড়িকে আলাদা করেছে কোন শৈলশিরা, তাকে কি বলা হয়? দুটো সার্ক বা কড়িকে আলাদা করে? এরিটি, ভেরি গুড, এরিটি। কড়ি দেখতে কেমন? কিসের মতো কড়ি দেখতে? কিসের মতো? চেয়ারের, হাতলযুক্ত চেয়ারের মতো দেখতে কড়ি। আচ্ছা, ম্যাটার্ন হর্ন, এটা হচ্ছে কিসের উদাহরণ? ম্যাটার হর্ন বা নীলকণ্ঠ শৃঙ্গ, নীলকণ্ঠ শৃঙ্গ, ম্যাটার হর্ন, এগুলো কিসের উদাহরণ? পিরামিড চূড়ার উদাহরণ, ঠিক আছে। এবার বলো যে কোন অঞ্চলে হিমরেখা সবচেয়ে উঁচুতে অবস্থান করে? নিরক্ষীয় অঞ্চলে, সবচেয়ে উঁচুতে, মানে গরম বেশি। আর কোন অঞ্চলে একদম নিচে অবস্থান করে? মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে, ভেরি গুড। আচ্ছা এবার বলো যে হিমবাহ এবং পর্বত গাত্রের মধ্যে যে বড় ফাটল, সেটাকে কি বলা হয়? ক্রেভাস না বার্কস্টুন্ড? আর যেটা আড়াআড়ি যে ফাটল, সেটাকে কি বলা হয়? ক্রেভাস। সবচেয়ে দ্রুততম হিমবাহের নাম কি? সবচেয়ে দ্রুততম পৃথিবীর? জ্যাকস, জ্যাকস ভ্যান। আর ভারতের দীর্ঘতম হিমবাহের নাম? সিয়াচেন। হিমবাহ কটা পদ্ধতিতে ক্ষয় কাজ করে? দুটো পদ্ধতিতে ক্ষয় করে বলেছিলাম, একটা হচ্ছে উৎপাটন আর একটা অবহর্ষ। এই তো, এইগুলোই তো, আর কি আছে? হিমবাহ হয়ে যাবে। আর দু একটা জিনিস পড়তে হবে, বলে দেবো, তোমরা লিখে নাও একবার। আচ্ছা ঠিক আছে।